বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক, যিনি ক্ষণজন্মা সত্যিকার অর্থেই মাত্র ৪১ বছর জীবন ধারণ করেছিলেন এবং সেই ৪১ বছরে ১৫০টির মতো চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছেন। দুর্দান্ত একজন অভিনেতা ছিলেন, যার পরিবারই ছিল আসলে সাংস্কৃতিক বলয়ে। বড় ভাই আনোয়ার পারভেজ ছিলেন প্রখ্যাত সুরকার, গীতিকার, এবং বোন শাহনাজ রহমতুল্লাহ, তার ছোট বোন, তিনিও ছিলেন এই উপমহাদেশের একজন জনপ্রিয় গুণী সঙ্গীত শিল্পী। তো ছোট ভাই হিসেবে তিনি আদরণীয় ছিলেন নিঃসন্দেহে, এবং তার যে পারিবারিক সাপোর্ট এবং পারিবারিক যে সাংস্কৃতিক বলয়ে তিনি বেড়ে উঠেছিলেন, সেখানে সাংস্কৃতিক চর্চাতে কোনো বাধা থাকার কথা নয়, বরং উৎসাহ উদ্দীপনা ছিল। কারণ তার অগ্রজ আনোয়ার পারভেজ সবসময় তার সাথে থেকেছেন এবং তার সাথে অনেক অনেক জনপ্রিয় গান গেয়েছেন জাফর ইকবাল। যেমন প্রথম প্লেব্যাক তার কণ্ঠে হয় বদনাম ছবিতে, যেটা নায়ক হিসেবে নায়করাজ রাজ্জাক অভিনয় করেছিলেন, এবং গানটি আপনারা জানেন, হয় যদি বদনাম ও কারো, আমি তো এখন আর নই কারো। মানে এটা সে সময় একটা আলোড়ন তুলেছিল, এবং লাভ সং হিসেবে এটা দর্শক শ্রোতার কাছে অনেক অনেক আদরণীয় ছিল। যে কারণে আমরা দেখি জাফর ইকবালের সেই, আর আমরা তো জানি যে এই শিল্পীর নেপথ্যে একজন ছায়া অভিনেত্রী ছিলেন আমরা এটা নিয়ে অনেক এখনো পর্যন্ত কথা বলি। ড্রিম গার্ল বলি, ইন্টারন্যাশনাল অভিনয় শিল্পী, কৃতি অভিনেত্রী, আপনারা জানেন ববিতার কথা বলছি। এবং ববিতাকে নিয়ে তার রসায়নটা ছিল চমৎকার চলচ্চিত্র, এবং চলচ্চিত্রের বাইরেও বলা হয়ে থাকে যে তারা নিবিড় বন্ধনে, একটা আত্মিক বন্ধনে এক সময় তাদের জীবনকে বেঁধেছিলেন, এবং সেখানেই দর্শক শ্রোতারা খুব আকাঙ্ক্ষার ছিল এই জুটি ববিতা জাফর ইকবাল। এবং দেখা যায় যে একদম জাফর ইকবালের একদম মৃত্যুর আগে আগে অবুঝ হৃদয়, সেই ত্রিভুজ প্রেমের একটি কাহিনী নিয়ে চম্পা, ববিতা, জাফর ইকবাল, সেটা তুমুল জনপ্রিয় হয়েছিল। কারণ এই রসায়নে যে তিনজনের ত্রিভুজ প্রেম, এবং এই রসায়নটি বহুদিন এখনো পর্যন্ত আমাদেরকে টানতে থাকে। বলা যায় যে এই ক্ষণজন্মা অভিনেতা আমাদেরকে অনেক অনেক চমৎকার চমৎকার ছবি উপহার দিয়েছেন, এবং বিশেষত তার একটি ব্যান্ড দল ছিল। সেই ব্যান্ড দলে তিনি তার বন্ধুদের নিয়ে তৈরি করেছিলেন, এবং এই ব্যান্ড দলে অনেক অনেক কিন্তু সফল গান আমরা পেয়েছি, যেটা আমরা দেখেছি যে বিটিভির 25 বছর পূর্তিতে তিনি একটি গান করেছিলেন। হ্যাঁ, বিটিভির 25 বছর পূর্তিতে তিনি গেয়েছিলেন, সুখে থেকো আমার নন্দিনী, সুখে থেকো জীবন সঙ্গিনী, হয়ে কারো ঘরণী। হ্যাঁ, বিটিভির
কিন্তু এই গানটি মানে কি যে তুমুল আলোড়ন তুলেছিল ভক্ত হৃদয়ে, এটা বলাই বাহুল্য। এবং এই গানটি যখনই তিনি গাইতেন বা কেউ গাইতো, মনে হতো তিনি এক বিরহী প্রেমিক। সেই বিরহী প্রেমিকের যে অবয়ব এবং যেভাবে আমরা কল্পনা করি চলচ্চিত্রে বা বাস্তব জীবনে, ঠিক তিনি যেন তেমন একটি নায়ক হয়ে উঠেছিলেন আমাদের হৃদয় জুড়ে। তাই তো জাফর ইকবালের অকাল প্রয়াণে একটা প্রচণ্ড রকম ধাক্কা খায় চলচ্চিত্র প্রেমীরা, এবং বলা হয়ে থাকে যে তাদের সেই হৃদয়ের পুরুষ তিনি হারিয়ে গেলেন হঠাৎ করেই। জানা যায় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, অনেক বেশি জীবনের উপর হয়তো কিছুটা বিরূপ হয়েছিলেন কিনা বোঝা যায় না। তিনি একটু এলোমেলো অগোছালো হয়ে গিয়েছিলেন, নিজের প্রতি আর যত্ন নেওয়ার হয়তো তাগিদ বোধ করতেন না। কী সে কারণ ছিল সেটা আসলে অনেক বেশি তথ্য বা যারা জানেন কাছের মানুষ, সেটা একটা গবেষণার বিষয়। কিন্তু তিনি কেন অকালে হারিয়ে গেলেন? এমন যার প্রতিভা, যিনি এত চমৎকার গাইতে পারেন, এত সুদর্শন একজন নায়ক, তিনি কেন হারিয়ে গেলেন হঠাৎ করে, আমাদেরকে বিস্মিত করে, ব্যথিত করে। আজও পর্যন্ত বলা হয় যে জাফর ইকবালের কাছাকাছি কোনো নায়ক আসলে সেভাবে আমাদেরকে আলোড়ন তুলতে পারেনি। সালমান শাহ ছাড়া, সালমান শাহ তেমনই একজন প্রেমিক নায়ক ছিলেন, যিনি হচ্ছে চমৎকার চমৎকার অভিনয়ের মাধ্যমে মানে রোমান্টিক সিনেমা আমাদের উপহার দিয়েছিলেন। জাফর ইকবাল আমাদেরকে আসলে কিছু আরেকটা কথা বলা দরকার, যে তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমাদের এই দেশমাতৃকার সেই মহান মুক্তিযুদ্ধে তিনি একদম সরাসরি অংশ নিয়েছিলেন এবং অনেক মুক্তিযোদ্ধাদের সাথে আমাদেরকে বিজয় এনে দিয়েছিলেন। সেজন্য আমরা গভীর কৃতজ্ঞ এই বীর মুক্তিযোদ্ধা, নায়ক, সঙ্গীত শিল্পী জাফর ইকবালের প্রতি। তার ভালোবাসার অর্ঘ্য জানাই, তাকে হারানোর বেদনা ভালোবাসায় অনুভব করি এবং আশা করি জাফর ইকবালের মতো আরও অনেক নায়ক আমাদের নতুন প্রজন্মের, তারা আমাদের চলচ্চিত্রকে অলঙ্কৃত করবেন, একটি অন্য মাত্রায় পৌঁছে দিবেন সিনেমাকে। ধন্যবাদ। মিটবে না গো মিটবে